আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিস সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকেও সে আলোচনায় থাকতে চাই এবং স্টুডিওতে জন্য আমরা তিনজন অতিথি পেয়েছি। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ দিদারুল আলম পিএসসি, রাজনৈতিক বিশ্লেষক এবং ভাইস চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আপনাকে আলোচনায় স্বাগত। যেহেতু প্রচারণা এখন সবচেয়ে বেশি আলোচনায় এবং প্রচারণা চলছে, সবাই আপনারা ব্যস্ত, সে আলোচনায় করব। তবে সে আলোচনা শুরুর আগে একটু প্রিন্স ভাইয়ের কাছে একটি বিষয় নিয়ে জানতে চাই। আজকে দিনভর যে বিষয়টি ছিল, দিনভর না গতকাল থেকেই আসলে ছাত্রলীগ নেতা সাদ্দামকে ঘিরে যেই ঘটনাটি, তার পরিবারের তার স্ত্রী এবং সন্তান মারা যাওয়ার পরে তাদের প্যারোলে মুক্তি হয়নি এবং আজ তাকে 5 মিনিট কারা ফটকে দেখার সুযোগ পেয়েছেন মরদেহ, এবং মরদেহ আসলে সেখানে আনা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। এখানে একটু জটিলতা রয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তারা বাগেরহাটে আবেদন করেছেন, আর কারা কর্তৃপক্ষ বলছে যশোরে আবেদন করেনি। একটু আপনার কাছে জানতে চাই, আসলে কারা কর্তৃপক্ষের এই ধরনের চিত্র আমরা এর আগে অনেক দেখেছি বা অমানবিক এই ধরনের আচরণ দেখেছি। 5 আগস্টের পর কতটা মানবিক হলো সিস্টেম? আপনাকে ধন্যবাদ। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। আসলে আপনি শুরুতে যে বিষয়টার অবতারণা করলেন, এটা মনটাও খারাপ হয়ে গেল, কারণ নির্বাচনী আলোচনায় যে আলোচনার মধ্যে ঢুকবো সেইখানে এটা মনটা খারাপ হলো। আমার মনে হয় মনটা খারাপের মধ্য দিয়েই আপনার প্রশ্নের উত্তরটা বোঝা গেল। মনটা খারাপ যে এই যে 5ই আগস্টের কথা বললেন, তারপরে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটেছে। শুধু তাই না, এই ধরনের ঘটনা কিন্তু অনেক দিন ধরে ঘটে চলেছে। কারণ এর আগে আমরা যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে সংগ্রামটা করলাম, তার মধ্যে তো একটা বড় বিষয় ছিল যে এই ধরনের অমানবিকতা থাকবে না, মিনিমাম আইনের শাসনের প্রতি নিষ্ঠাবান থেকে মানবিক আচরণের ধারায় থাকবে। তো এখন যারা প্রশাসনে আছেন, আমি অন্য কোনো বিতর্কের মধ্যে না যে কে আগে করেছে পরে করেছে ওইটা বাদেই জেনারেল ফর্মুলা বলছি, তাহলে তো তাদের কাছ থেকে আমরা এই ধরনের মানবিক আচরণটা ক্ষিপ্রতার সাথে দ্রুততার সাথে আশা করি। সেইটা জরুরি ছিল বলে আমার মনে হয়, যেটা এখানে একেবারেই হয়নি। না হতে এটা পুরো একটা খারাপ মেসেজ, যে ধারাবাহিকতার মধ্যে আছি আমরা, মানে খারাপ মেসেজের ধারাবাহিকতা আমি মিন করছি, সেইটা আর একটা খারাপ মেসেজ আমাদের সামনে দিল। বিশেষ করে একটু খেয়াল করবেন আপনি যে আমাদের আইন উপদেষ্টা সহ অন্যরা কতকগুলো ঘটনায় তারা ক্ষিপ্রতার সাথে, এমনকি হস্তক্ষেপ করেও তারা জামিন দেওয়া, অন্যান্য বিষয় আয়োর বিষয়টা বলা, এমনকি পুলিশের উপরে আঘাত করেছে সেইটা আবার পুলিশকে শোকজ করার মতো কাজটাও তারা করলো, মানে এই সরকারের পক্ষ থেকে। তা তারা ওইটা ক্ষিপ্রতার সাথে করতে পারলো। আর এইখানে যারা ছিলেন, এই যে বাগেরহাট এবং যশোর, এটা তো এখন দূরত্ব তো কোনো জায়গায় না, এখন এটা তো আপনার সবই উইদিন এ সেকেন্ড, মানে ফিউ মিনিটস তো আর বলতে হয়, মানে সেকেন্ডেরও কম সময়। তো এইটা আসলেই যে অ্যাটিটিউডটা, সেটাই প্রবলেম। যেমন পরে যেটা জানা গেল, এখন কোনটা কিছু হয়তো সত্য মিথ্যার একটু এদিক ওদিক থাকতে পারে, যে পরে যখন যেটা ওই ছেলেটির ভাই, কি নাম বললেন, যে জেলে আছে সাদ্দাম, তার ভাই দেখলাম যে একটা সাক্ষাৎকারে বলছে ওইখানে যাওয়ার পরে যে পুলিশের যারা ওইখানে দেখাশোনা করে তারা এবং কারারক্ষী আর একটু মানবিক আচরণ করাটা কোনো অস্বাভাবিক না। কারণ আমরা কি না জানি, কি না হচ্ছে। আপনার এই যে জঙ্গি গোষ্ঠী যারা যখন ছিল, আমাদের 2001-এর বোমা হামলা যখন তারা করলো, আমি তো ওই মামলা সাক্ষীও দিতে হয় আমাদেরকে, আমি তো দেখেছি তাদের আচরণগুলো, আমি সরাসরি দেখেছি। আর অন্যগুলো তো আপনারা কম বেশি সবাই জানেন। তো এই যে অমানবিক আচরণ, যেটা এটা খুবই একটা খারাপ নিদর্শন হিসাবে থাকলো। এবং যখন অন্তর্বর্তীকালীন সরকারের নানা ঘটনায় তারা সমালোচনার সম্মুখীন হচ্ছে, কিন্তু এই সমালোচনাকে উত্তরণ ঘটিয়ে আমরা আগামী 12 তারিখে একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং আমরা এই বিবেচনাটাই করছি যে আচ্ছা ঠিক আছে, যেটা হয়েছে আমাদের সামনে এখন 12 তারিখে ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচন না হলে গণতন্ত্রের পথে হাঁটাকে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং কোনো ঘটনা কেউ অজুহাত হিসেবে ব্যবহার করুক বা কেউ পরিকল্পিতভাবে ঘটাক, এইটা আমরা চাই না। সেই ঘটনা
এইটা একটা খারাপ নিদর্শন থাকলো। আমি অনুরোধ করব এইটুকুই, কারণ এটা নিয়ে আমি দেখছি যে পাল্টাপাল্টি হচ্ছে, সুতরাং এইটা যুক্তির পাল্টাপাল্টিতে যাওয়া উচিত না। আমি বলি যে একটা মানবিকতার ধারা বিবেচনা করে যা সত্য সেইটাকে বিবেচনা করে, হ্যাঁ ভুল যদি মনে করে কোনো আইনগত বিষয় থাকে সেটাই স্বীকার করে নিয়ে এই পর্ব উত্তরণ ঘটিয়ে যাওয়া দরকার। আর এক্ষেত্রে যদি কোনো বিশেষ দোষী থাকে অবশ্যই তাকেও বিচারের সম্মুখীন করা দরকার, যেটা তো অলরেডি হচ্ছে। তাহলে অন্ততপক্ষে আমাদের এই গণতন্ত্রের পথে যাত্রার জন্য যে 12 তারিখের নির্বাচন, যেটা অনেক ধরনের সংকটপূর্ণ পরিবেশ চারিদিকে ঘিরে আছে, যেটাকে ঘিরে সেইটা কিছু উত্তরণ ঘটাতে পারবো বলে আমার মনে হয়। আমি খালি এই মন্তব্য করে আমার এই কথাটা বলি। আজকে আমি হয়তো এই বিষয়ে আলোচনা করবেন পরে, কিন্তু এর সাথে আমি রিলেট করে বলছি। আজকে আমি দীর্ঘ সময় ধরে আমাদের ঢাকা 8 আসনের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ছিলাম, কিন্তু এই প্রচারণা, নামাজের বিরতি, মানুষের সাথে কথাবার্তা বলা, কিন্তু দেখলাম সেই কথাবার্তার মধ্যে সাধারণত আমরা তো বহুদিন ধরে নানা সময় নির্বাচনী প্রচার করি, কিন্তু মানুষের মধ্যে নানা সংশয়, নানা প্রশ্ন, এই জায়গাগুলো কিন্তু এখন রয়ে গেছে। তাহলে এই যে গতকাল যে ঘটনাটা উল্লেখ করলেন, ওই ঘটনাটা যদি আরও বড় হিসাবে সামনে আসে, তাহলে আমি বললাম কেউ পরিকল্পিতভাবে যদি আমাদেরকে সংকট তৈরি করতে চায় সেই কাজ করবে, কেউ যদি এটাকে ব্যবহার করে সংকট তৈরি করতে চায় সেইটা করতে পারবে। সুতরাং সরকারকে এক্ষেত্রে মানে এই উল্লেখিত বিষয়টিকে দায়িত্বশীল আচরণ করতে হবে, আর যাতে এই সামগ্রিকভাবে আমরা যেটাকে সহজে বলি যে মব সন্ত্রাস, ভয়ের রাজত্ব, এইটা বন্ধ করার জন্য যা যা করার সেই কাজটা করতে হবে। সজাগ থাকতে হবে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আজকে প্রজ্ঞাপন হয়েছে নির্বাচন কমিশনে নির্বাচন পরিচালনা বিধির পরিবর্তন করে, এবং আমরা এর আগে দেখলাম যে পোস্টাল ব্যালটের যে সিস্টেম, সেটি নিয়ে বিএনপির ব্যাপক দাবি ছিল, ছাত্রদল ঘেরাও করেছে নির্বাচন কমিশন, এবং দিন শেষে তারা সফল হলো। তফসিলের পরও নির্বাচন কমিশন বিধি পরিবর্তন করতে বাধ্য হলো। হয়তো এবার আর পোস্টাল ব্যালটে ভাজের মধ্যে থাকবে না ধানের শেষ প্রতীক। এই যে চাপ দিয়ে নিজেদের দাবি আদায় করা, ভবিষ্যতে আর কি কি আদায় করতে চায় নির্বাচন কমিশনের কাছ থেকে? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। দেখেন, নির্বাচন এই শব্দটাই তো আমরা এই গত 15 বছরের অধিক সময় নির্বাচনের দেখাও পাইনি, নির্বাচন হয়ওনি, ভোটও দিতে পারিনি। যারা বিশেষ করে তরুণ ভোটার, এইবার 5 কোটির উপরে, প্রায় 13 কোটি ভোটারের ভেতর, তারা তো প্রথমবার ভোট দিবে, তারা তো অতীতে ভোট টোট কিছু দিতে পারেনি। কাজেই এই নির্বাচনটা বহুল প্রতীক্ষিত একটা নির্বাচন। এই নির্বাচনটা বহু প্রতীক্ষিত আমাদের সবার যে গণতন্ত্রে উত্তরণের এই অভিযাত্রায় নির্বাচন, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন সেই অবস্থায় আমরা যখন দেখলাম অন্তর্বর্তী সরকারের সময়ে সামনে নির্বাচন, পোস্টাল ব্যালট নিয়ে কিছু কথাবার্তা হয়েছে, বাহরাইন, কুয়েত এবং আরও একটা জায়গায়, যে পোস্টাল ব্যালটে যে ব্যালটগুলো পাঠিয়েছে সেই ব্যালট পেপারগুলো আমরা যখন দেখেছি যে ধানের শীষের প্রতীকটাকে খুঁজতে হচ্ছে, খুঁজে বের করতে হচ্ছে। কেন? কারণ সেটা ভাঁজের ভিতর আসলেই পড়ে গেছে, ভাঁজ করলে পেপারটা মিডলে। আর জামাতের ওই দাঁড়িপাল্লা একদম ফার্স্ট রোতে আছে ওপরে, অন্যান্য আরও প্রতীক। দেখেন, নির্বাচনটা কাকে বলে? নির্বাচনে আমরা যে বারবার বলি একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হয় নির্বাচনে। কারণ আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছিল, নির্বাচন হতে দেয়নি, রাতের বেলা ভোট করেছে, ডামি নির্বাচন করেছে, বিনা ভোটে তারা সংসদ সাজিয়েছিল বলেই তো আমাদের দেশের সবাই, মানে আপামর জনসাধারণ, এই যে অভ্যুত্থানটা হয়েছে জুলাই আগস্ট 36 দিনে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর। এখন এই রক্তের সাথে তো, শহীদের রক্তের সাথে তো বেইমানি করা যাবে না। কারণ এখানে নির্বাচন বলুন, ভোট বলুন, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন। একটু আগে যে ইস্যুটা আপনি বলেছেন প্রিন্স ভাইকে, মানবাধিকার, যে একজন ওনার স্ত্রী এবং সন্তান ওই যে মারা গেছেন, অত্যন্ত অমানবিক। আমাদের সময়, বিএনপির সময় টানা 15 বছরের অধিক সময় আমরা যখন বিরোধী দলে, আমাদের ছাত্র নেতা জনির বুক ঝাঁঝরা করে দিয়েছিল, অসংখ্য গুলি করেছিল। আমাদের নুরু, তার চোখ বেঁধে, আপনি কর্ণফুলী নদীর ধারে, 3 বাচ্চার বাবা তখনও দেখা করতে এসেছিল, গুলি করে ঝাঁঝরা করে। এরকম অসংখ্য ঘটনা আমাদের আছে। তারপরও আমি বলছি
এই ঘটনাটা এই সময়ে এটা ঘটা মানে উচিত ছিল না, তারপরও ঘটেছে। যাই হোক, এখন যখন দেখছি যে একটা নির্বাচন কমিশন, ওনারা একটু যেন মনে হচ্ছে ওই ব্যালট পেপার ওখানে অনিয়ম, যাদের নামধাম এসছে জামাতের কেউ কেউ সোশ্যাল মিডিয়া এবং নিউজে, সেখানে তারা খুব বেশি কিছু মানে বলা কিংবা পদক্ষেপ নেয়া সেটার অনুপস্থিত। সেটা কিন্তু কই আপনাদের দাবির প্রেক্ষিতেই তো তফসিলের পরও মনোনয়নপত্র দাখিল শেষ, এরপর না, নির্বাচন সেটা- পরিচালনা না। বিধি সংশোধন করলো ইসি। সেটা এটা একটা বিধি সংশোধন করেছে, যেটা আরো আগেই হয়তো করা উচিত ছিল। এটা হয়তো বা এমন টাইমিংটা ক্রুশিয়াল যে এই টাইমে কেন, যদি আরো আগের থেকে বসে 18 মাস ভাই অনেক লম্বা সময়। এখন আপনি দেখেন তত্ত্বাবধায়ক সরকার সময় পায় 3 মাস 90 দিন। কেন? এর পিছনে কারণ আছে না? তারা তো অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন যেই সরকারটা, তো তারা এসেছে ভালো একটা সময়ের দাবিতে, তারা এসেছে ভালো কথা। নির্বাচনটা তো তাদেরকে করে দিয়ে যেতে হবে, একটা সুষ্ঠু নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচন। সেটা করার জন্য যা কিছু করণীয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভঙ্গুর, আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি জানেন আমাদের কেরানীগঞ্জে একজন নেতা মারা গেছেন কয়েকদিন আগে, এবং তার আগে আমাদের মুসাব্বির আরেকজন, এবং তারও আগে চট্টগ্রামে যখন শুরু হলো মোটে আমাদের ইলেকশন ক্যাম্পেইন, সেখানে আমাদের একজন প্রার্থীর ক্যাম্পেইনে গোলাগুলি হয়ে ওনার গুলি লাগলো, আর একজন সাথে সে মারা গেছিল। কাজেই এই রকম যখন একটা অবস্থা, তখন এই ইন্টারিম গভর্নমেন্ট, এই নির্বাচন কমিশন তাদেরকে আক্ষরিক অর্থে এমনভাবে নির্বাচন করতে হবে যেন 4টা নির্বাচন 2008, 14, 18, 24, এই 4টা নির্বাচন যদি আমরা ছেড়ে দিলাম, এই যে সামনের নির্বাচন 91 নির্বাচনটাকে একটা মডেল নির্বাচন বলা হয়, ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশনস। কেন? কারণ সেটা আসলেই একটা অ্যাকসেপ্টেবল টু অল এরকম একটা নির্বাচন ছিল। তারপর দুই একটা কথা হয়তো বলেছে, সেটা যাই হোক। এখন বর্তমানে নির্বাচন কমিশন ওনাদের যেটা প্রয়োজন, যে সেটা হচ্ছে সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা এটার ব্যবস্থাটার উন্নতি করা, যেন নির্বাচনের দিন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যথাযথ আইন শৃঙ্খলা পরিস্থিতিটা বিরাজ করে, বাহিনীগুলোকে ঠিক মতন ডিপ্লয় করে, এবং সেই সাথে তারা যারা আছেন, অতীতে আমরা দেখেছি প্রশাসনে এখনো ঘাপটি মেরে ফ্যাসিবাদের দোসর কেউ কেউ হয়তো আছেন, থাকারই কথা, কারণ সবাইকে তো আর বদলানো কিংবা সবাই অবসরে চলে গেছে এটা প্র্যাকটিক্যাল না। তো আরো বেশি অংশকে বদলানো যেত, অন্যান্য দেশে তাই করেছে, কিন্তু আমাদের এখানে যেটাই হোক, এখন যারা আছেন তাদেরকে যেন ওনারা শুধু এইটুকু বলা যে শব্দটা হচ্ছে নিরপেক্ষ, 4-5-20 বছরের কাফারা দিব আমরা, কাজেই মানে কিপ ইট ইন মাইন্ড, এটা মনে রেখে তারপর কিন্তু সবকিছু করতে হবে। যেন তারা কাজ করেন। যে মোহাম্মদ দিদারুল আলম, একটু আপনার কাছ থেকে জানতে চাই দুটি বিষয়। একটা হচ্ছে যে তফসিলের পরের এই বিধি পরিবর্তন কতটা প্রয়োজন ছিল বলে মনে করেন, পাশাপাশি আপা বলছিলেন লেভেল প্লেইং ফিল্ডের কথা। আজকে সিইসির সাথে সাক্ষাৎ শেষে এবি পার্টির চেয়ারম্যান বলেছেন বিএনপি চাইলে নির্বাচন অর্ধেক সুষ্ঠু হবে, মানে বিএনপির উপর লেভেল প্লেইং ফিল্ড নির্ভর করছে। একটু আপনার কাছে মন্তব্য জানতে চাই, কেন? আচ্ছা, প্রথমত বিধির বিষয়টা, এটা তো ইলেকশন কমিশনের ইখতিয়ারভুক্ত একটা বিষয়, তারা করতেই পারে, এটা জনস্বার্থে তারা করতে পারে। এখানে আমাদের লয়ার আছে মুন্নিয়া পাউরি, আরও ভালো বুঝতে পারবেন আইনগত দিকটা, এর মধ্যে কোনো সমস্যা কোনো নাই। বিষয়টা হচ্ছে কি, আগে করলো না কেন এটা পরে আসছে। এখন আপনারা তো নির্বাচন কমিশনে বহুবার মিটিং করেছেন, আমি বিএনপির কথা বলছি, আপনারা তো প্রিএমটিভ কোনো কথা বলে আসেন না যে এটা হতে পারবে না, এটা হতে, দেখেন খবরদার খেয়াল রাখবেন এটা যাতে না হয়। আমরা তো প্রিএমটিভ কিছু করার নাই। ওখানে যারা বসে আছেন তারা কিন্তু আমাদের মতো কেউ, এবং যদি বয়সের দিক থেকে বলেন সিসি বাদের সবাই কিন্তু আমাদেরই ছোটো। তো অভিজ্ঞতা কার? অভিজ্ঞতা তাদের নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা মানে অনেকেরই নাই সেখানে। আচ্ছা, যাই হোক, কথার এই জন্য বলছি আপনাকে, মন্দের ভালো, এখন যেটা করেছে ইজ ফাইন। ইফ বিএনপি ইজ হ্যাপি অ্যাবাউট ইট, তাহলে আমরাও হ্যাপি। আমরা চাই না বিএনপি এটাকে একটা ইস্যু করে মাঠের মধ্যে কোনো ঘোলাটে পরিবেশ তৈরি হোক, বলুন যেটার কারণে আমরা নির্বাচন হয়ে গেছে। প্লিজ ভাই,
সুতরাং আমরা এটা চাই না। আমরা চাই যে তাদের যে দাবি ছিল সেই দাবিটা মেনে নির্বাচন কমিশন তাদের বিধির মেলার মধ্যে পরিবর্তন করেছে। দে আর হ্যাপি, উই আর অলসো ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। ইট ইজ গন। আমি গত 2 দিন আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ফজলের কাছে, মিডিয়াতে নিশ্চয়ই তিনি এটা ফলো করবেন হয়তো, আমি তাকে একটা পাবলিক জায়গা থেকে তার কাছে কয়টা ইস্যু তুলে ধরেছিলাম। এখানে প্রবাসীদের ভোট নিয়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, তারা অ্যাপসে ঠিকমতো ঢুকতে পারছে না, অ্যাপসে ঢোকার পরে পাসওয়ার্ড চাচ্ছে ভিন্নভাবে, পাসওয়ার্ডে তারা এন্টার করতে পারছে না। তারা বলেছে উইদিন নো টাইম তাদেরকে, আপনি যখন সমস্যায় পড়বেন ও অপর এন্ড থেকে তাদেরকে জবাব দিতে হবে। প্রিন্সিপাল আপনি ছিলেন নিশ্চয়ই যে ব্রিগেডিয়ার সেলিম যে প্রেজেন্টেশনটা করলেন নির্বাচন কমিশনে, আমরা ছিলাম একসাথে সেই জায়গাটার মধ্যে। সেখানে তারা যে মডেল প্রেজেন্টেশনটা করলেন নির্বাচন কমিশনে, আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য গেস্ট ওখানে। ইট ওয়াজ ফাইন, এভরিথিং ইজ ফাইন, বাট সমস্যাটা হচ্ছে যে মডেল প্রেজেন্টেশনটা হলো, আর এখন যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন মানুষ সেটাকে, প্রবাসীরা এখানে ঢুকে তার রেজিস্ট্রেশন করার চেষ্টা করছে, রেজিস্ট্রেশন করতে পারছে না। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আসলে, সেটা হলো প্রবাসীদের মধ্যে কিন্তু অলমোস্ট 50% লোক কিন্তু খুব স্বল্প শিক্ষিত মানুষ। আমি যে পরিবার থেকে আসি, চট্টগ্রামের হাটাজারি, সেদিন হিসাব করে দেখলাম আমার গোষ্ঠীতে, বড়দাদার গোষ্ঠী প্রায় 45 জন প্রবাসী আছে। এর মধ্যে 1-2 বাদে সবাই নন ম্যাট্রিক। তার মানে তারা শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছে। কেউ দোকানদারি করে, কেউ ফলের ব্যবসা করে, কেউ রেস্টুরেন্টের ব্যবসা, ইত্যাদি ইত্যাদি মানুষ। এবং তাকে যদি আপনি এই সময়ের মধ্যে এই অ্যাপসে ঢুকে এত ধরনের হাসালের মধ্যে যান, সেটা বাদ দেন। আগেও ভোট দেন, এবারও ভোট দিলাম না। তাহলে হবে কি, এটাকে আরও সহজ কীভাবে করা যেত, আরও আগে থেকে কেন সেটাকে মানুষের কাছে মডেলটাকে আরও উপস্থাপন করা হলো না, তাড়াহুড়া করে একেবারে লাস্টের দিকে কেন করা হলো, এগুলো কিছুটা নির্বাচন কমিশনের প্রিন্সিপাল যে বললেন, পরবর্তী সময়ে যখন আমরা নির্বাচন কমিশনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সমালোচনা করব, তখন কিন্তু এগুলো প্রশ্ন থেকে যাবে আমাদের কাছে। তো এটা হলো একটা পার্ট। লেভেল প্লেইং ফিল্ডের যেটি কথা বলছেন, বাংলাদেশে নির্বাচন 91 সালের নির্বাচন, মুনিয়াপা বলেন মডেল নির্বাচন, সেখানে কিন্তু সমস্যা ছিল। মুনিয়াপা হয়তো, আমি জানি না উনি হয়তো কোন সময়, মানে না 91 সালের অবস্থান কোথায় ছিল। আমি কিন্তু 2-3টা কনস্টিটিউয়েন্সির দায়িত্ব ছিলাম। আমি মেজর র্যাঙ্কে, নেত্রকোনাতে আমার ডিপ্লয়মেন্ট ছিল। আচ্ছা, সে দেখেছি আমি সেখানে, ফিজিক্যালি আমি দেখেছি। কিন্তু অসুবিধাটা হচ্ছে, বা এখন বর্তমান অসুবিধা, যেভাবে সন্ত্রাস বেড়েছে, মানুষের কাছে অস্ত্রগোলা বারুদ গিয়েছে, মানুষ যেভাবে অন্যায় করার টেন্ডেন্সি, 91 সালে আমি এরকম কিন্তু দেখি নাই। 2-একটা কেস আমাদের কাছে এনে বললো, আমরা 2-জনকে ডেকে বলে দিলাম যে মোটরসাইকেলের চাবি এখানে থাকবে, আগামী 5 দিনের মধ্যে ঘুমাই থাকবা, তুমি আর বের হবে না বাড়ি থেকে। এবং সে বের হয়নি, আমার কোনো সমস্যা নাই। নির্বাচনে কোথাও করে কোনো ঘটনা ঘটে নাই। 1-2টা খালি অ্যাজ এ মিলিটারি অফিসার ডেকে থ্রেট দিয়ে দিয়েছে, সেটা সলভ হয়ে গেছে। বাট এখন কিন্তু সেনাবাহিনীকেও শুনতে চাচ্ছে না। আচ্ছা, এটা হলো একটা পার্ট। উইথ ডিউ রেসপেক্ট টু দি বিএনপি, আমি বলবো বিএনপির কোনো নেতা বলছে না যে প্রশাসন আমার কথাই শুনতে হবে, আমার কথা উদ্বাস করতে হবে। মিডিয়াতে আসতে, সেটা তো জামাতের নেতারাও বলে। জামাতের নেতা, আমি সে কথাই বলছি, উইথ ডিউ রেসপেক্ট টু বিএনপি বলছি, জামাতেরটা বলার আগে আপনি বলে দিলেন। তো বিএনপি বলছে, বিএনপি তো রাষ্ট্র পরিচালনা করেছে, অনেক বড় দল, তাদের কাছে আমাদের আশা ভরসা একটু ভিন্ন। জামাত ইসলামী তো রাষ্ট্র পরিচালনা করে, তাদের অভিজ্ঞতা কম। নেতারা বলছে, আমরা সেটারও সমালোচনা করছি। কারো পক্ষ থেকে এই ধরনের বক্তব্য মিডিয়াতে আসা যে আবার কথা শুনবে, এবং চির আগে শাহজাহান চৌধুরী সাহেব বলেছেন যে প্রশাসন আবার কথা উঠবে টুটবে, ওনাকে নাকি শোকাজ করেছে শুনলাম। আমি তো মনে করি আর কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আপনি ইউ ক্যান সে সো, তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড, যেটার জন্য আমরা যুদ্ধ করলাম, এই নির্বাচনের কারণে তো এতগুলো যুদ্ধ আমরা করলাম, তো সেই লেভেল প্লেইং ফিল্ডটা সেখানে থাকবে না। ফলে হাইয়েস্ট অথরিটি থেকে এটা একবার লোয়েস্ট লেভেল পর্যন্ত বলতে হবে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এই ধরনের কোনো বক্তব্য, এই ধরনের কোনো ব্যবহার, এই ধরনের কোনো ইচ্ছার উপরে অর্ধেক কিভাবে আসলে নির্ভর করে। রাইট, এইটা বিষয়টা হচ্ছে জন্য যে মানে বিএনপি যেহেতু বড় দল, বিএনপির সাপোর্ট বেস যেহেতু ধরে নেওয়া হয় অনেক বেশি, ওই যে বললাম রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে তাদের, একেবারে গ্রামে গঞ্জে তাদের প্রচুর সাপোর্ট গ্রুপ আছে। বিএনপি যদি সত্যি সত্যি চায় যে কোনো অন্যায় হবে না, তাহলে অন্য পলিটিক্যাল পার্টিগুলো করার কোনো সাহস পাবে না। কিন্তু বিএনপি যদি একটু করে হলেও ছাড় দেয়, একটু করে ওটাকে লুজ করে দেয় পুরো জিনিসটা, তাহলে কিন্তু দেশের মধ্যে এই নির্বাচনটা অনেক বেশি অগোছালো হয়ে যাবে। সেটা আমরা চাই না। আমরা আশা করব বিএনপি নেতৃত্বের কাছে আপনারা কঠোর হবেন। কেউ যদি এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করে, তার উপরে যেরকম করে কঠোর হবেন
দেশের মানুষ বুঝুক যে বিএনপি সত্যি সত্যি ভবিষ্যতে যদি সরকারের গঠন করতেও পারে তারা, আমি জানি না, দ্যাট আল্লাহ জানেন এবং দেশের মানুষের উপর নির্ভর করবে, যদি করতেও পারে তাহলে মানুষ যে তাদের উপর আস্থা রাখতে পারবে, এটা এই ভোটের আগে তাদের যে আগামী 10-12 দিনের যে আচরণ, সে আচরণের মধ্যে দিয়ে এটা প্রমাণ হওয়া উচিত। সেই আশাবাদ আমি ব্যক্ত করতে চাই। জি, ইন্সপেক্টর আপনার কাছ থেকে জানতে চাই, ভোটের প্রচারে নানান আলাপ হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই ভোটের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মনে করেন তিনি। একটু আপনার কাছ থেকে না, জানতে আমি চাই, একটা এটা খুব কিসের ভোট? মানে সিম্পল বলি, দেখেন আমাদের এইবারে যে ভোটটা হচ্ছে, যেটা আমি একটু অন রেকর্ডের জন্যই কথাটা বলি সুনির্দিষ্ট করে, যে 2024-এর আমরা দ্বিতীয়বার যখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গেলাম অক্টোবরে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে, আমরা কিন্তু লিখিত বামজোটের পক্ষ থেকে ওনাকে পরিষ্কার বলেছিলাম যে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করেই এই পথে যাত্রাটা করেন। তার মানে আমি বলতে চাইছি, যদি আসলে তো আজকে যেখানে নির্বাচনে গেলাম, নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনাই হয় নাই ভাই। এমনকি নির্বাচন সংস্কার কমিটি যে পুস্তিকাটা রচনা করেছিল, ওর অনেক কিছুর সাথে আমরা একমত, অনেকের সাথে একমত না, সেটা অন্য, এইটা নিয়েও কিন্তু কোনো আলোচনা হয় নাই। এবং আরপিও যেগুলো হয়েছে আপনি দেখবেন হয় নাই। এবং এইটাও আমি অন রেকর্ড বলি যে এইখানকার একজন কমিশনার, আমি কিছুদিন আগে একটা সভায় যখন ওনাকে বললাম যে সরকার করেন, আপনারা আরপিও নিয়ে কেন আমাদের সাথে আলোচনা করলেন না, উনি একেবারে সবার একটা ওপেন প্রোগ্রামই বললেন যে হ্যাঁ আমরা তো এটা ভেবেছিলাম, ওইখানে আলোচনা হচ্ছে, আমরা করি নাই। তার মানে আমি এই কথাটা রেফার করছি, ধরেন যদি নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে, কারণ আমার ব্যবস্থাটি তো ধ্বংস হয়ে গেছে, প্রতিষ্ঠান নাই, একটা হজবরলা, ব্যবস্থাটা যদি পুরো চেঞ্জ করে নির্বাচনের পথে যেতাম তাহলে হয়তোবা কিছুটা অগ্রগতি হতো। কিন্তু আমরা যে প্রেক্ষিতে এবার নির্বাচনে যাচ্ছি, আমি সেইখানে বারবার বলি যে মানে আমার মতটা যে আমরা একটা ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন আশা করছি এবং গণতন্ত্রের পথে হাঁটা আশা করছি। এইখানে সব কিছু আপনি মেলা কিছু পেয়ে যাবে, এটা আশা করে লাভ নেই। দেখেন একটা ভেরি সিম্পল একটা দুটো উদাহরণ দিই। আমরা যে আচরণবিধি, যেটা কিন্তু এর আগে যখন আমি 2008-এর কথাটা আমি বলছি, কঠোরভাবে যতটুকু অনুসৃত হয়েছে, এবার কি দেখতে পাচ্ছেন? নাই, দেখারও কেউ নাই, পরিস্থিতিটা এরকমের। আমরা ওই সময় কিন্তু বলেছিলাম যে সুমোটো করে জিনিসটা দেখতে হবে, কে অভিযোগ করবে। এখন ধরেন এইখানে এই ঘটনা চলছে, আপনি যদি একটা নির্বাচন কমিশনকে ফোন করেন যে আমরা ওই জায়গায় আচরণবিধি লঙ্ঘিয়েছে, আপনি ব্যবস্থা নেন, আপনাকে কিন্তু মুখস্থ বলে দেবে না। বা আপনি যদি বলেন যে কেন ব্যবস্থা নিলে, বলবেন যে কেউ তো অভিযোগ করে নাই। তা আমরা বলেছি এগুলো তো এইভাবে তো হয় না, সুমোটো করে করতে হবে। কিন্তু আমি যে পরিবেশটা ওরকম আমরা করতে পারি নাই। সুতরাং যে পরিবেশের মধ্যে আছি, সেই পরিবেশে আমি সেরকম প্রত্যাশা করছি না। কিন্তু এই প্রত্যাশা আমি করতে চাই যে 12 তারিখে সরকার এবং নির্বাচন কমিশন আগে এই নিশ্চয়তা বিধান করুক যে আমরা ভয়ের রাজত্ব রাখছি না, নির্বাচনে সবাই নির্বিঘ্নে যেতে পারবে। এবং এইটা আমি একটু বলি, আমি এটা রাস্তা থেকে আমার শেখা। যেমন এর আগে প্রতিদিন টকশোতে আমি বলছিলাম ভোট কেন্দ্রে যেয়ে যাতে মানুষ ঠিকমতো ভোট দিতে পারে, ভয়ের পরিবেশ না থাকে। তা আমাকে একজন বললেন, শহীদ মিনারের যেদিন উদ্বোধন হলো ওই দিন আমি লিফলেট বিলির সময় বলে যে স্যার, ভোট কেন্দ্রের পরিবেশটা কিন্তু সুষ্ঠু না থাকলে অনেকে ভোট যাবে না। আমি কিন্তু যে ভোট দেওয়ার কথা বলছি, উনি হচ্ছে পুরো কেন্দ্র। ধরুন আপনার বাড়ির পাশে, আপনি তো আগে শুনবেন ভোট কেন্দ্রের পরিস্থিতি কি। তো ওইটা যদি সুষ্ঠু না থাকে মানুষ তো যাবেই না, ওইখানে যদি জটিলতা করে। তাহলে এইটা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন, সরকার। আর রাজনীতির কথাটা যেটা আসে, এইটাও আমি বলি যে ওনাদের ব্যর্থতা এই হিসাবে বলি। দেখবেন যে এবার ওনারা, আমরা যখন কথা বলে যে কেন অঙ্গীকারনামা তো আগে খালি রাজনৈতিক দলের একটা থাকতো, ব্যক্তির অঙ্গীকারনামা দিতে হয়েছে, এটা কিসের পাল্লায় আসি বলেন? এই অঙ্গীকারনামা কাগজে লিখে হয়। কিন্তু এইটা যদি মাঝে মধ্যে বসতো, ভালোভাবে বসতো, এবং যদি অনেকগুলো প্রচার প্রপাগান্ডার দায়িত্ব নির্বাচন কমিশন নিয়ে ঐক্যবদ্ধভাবে করত, এবং সেখানে যদি জনগণের সামনেই বলতো যে আমরা এই আচরণবিধি কেউ লঙ্ঘন করলে আপনারা আমাদেরকে বলতে পারেন, কিন্তু আমরা চেক করে দেখব, তাহলে আপনি অনেক কিছু প্রোটেক্ট করতে পারতেন। তো এইখানে যেহেতু আমরা ওই যে পুরো পরিবেশটা এরকম করতে পারিনি, আমি মনে করি যে ভালোভাবে যদি যে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে, তাইলে অন্তত পক্ষে মানুষের সামনে যতটুকু আছে তারা তুলনামূলকভাবে ভালো মানুষ, এবং যে অঙ্গীকার তারা করবে ইস্তেহার, সেই জায়গাটায় ভোট দেবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাঁড়াবে কোনটা, এটা আমার একেবারেই আগে হয়তো অত কংক্রিট বলিনি, আজকে কংক্রিট বলি। একটা তো তরুণদের কথা, নিঃসন্দেহে, কারণ তারা তো পরিবর্তনের আকাঙ্ক্ষা করেছে। ওই দল কি করলো না করলো ওইটা তারা আশাহত হয়েছে, কিন্তু এই লক্ষ লক্ষ তরুণ তো আছে যারা তো পরিবর্তনের স্বপ্ন দেখে।
তারা কিন্তু এটা হিসাব করে। যেমন আমি আজকে দীর্ঘ ক্যাম্পেইনে যে তরুণদের আমি যে দেখলাম লিফলেটটা তারা পড়ছে, জানতে চাইছে, এইটা একটা। আর একটা আমার ধারণা নারীরা একটা বড় ফ্যাক্টর ভূমিকা পালন করবেন। তা তাদের এই সচেতনতায় অন্তত পক্ষে যদি মিডিয়া এবং অন্য মাধ্যমে আপনারা এবং আমরা সবাই মিলে যদি প্রকৃত তথ্যটা দিতে পারি এবং ভোটটা যদি একেবারে নির্বিঘ্নে আমরা করতে পারি, তাহলে হয়তোবা কিছু পজিটিভ রেজাল্ট হবে বলে আমি প্রত্যাশা করি। জি, মুনিয়াপা আপনার কাছ থেকে জানতে চাই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তা আমরা আমাদের দলের লোককে করতে দেব না। গেল 1.5 বছরে কি আপনারা সেটি নিয়ন্ত্রণ করতে পেরেছেন? মানে করতে না দিয়ে অনেক অভিযোগ তো রয়েছে। হ্যাঁ, অভিযোগ আছে, কিছু কিছু অভিযোগ এসেছে। আবার উল্টো দিকে জামাতের যে বটবাহিনী বসা আছে তারাও সোশ্যাল মিডিয়াতে বসে দেখা যাচ্ছে তাদের লোকবলও আছে, অর্থবলও আছে, যে বিএনপির কোনো একটা ঘটনা ঘটালে সেটাকে বিশাল বড় করে দেখানো, আমাদেরকে মেলাইন করা। অন দ্য আদার হ্যান্ড তারা যেই ঘটনাগুলো ঘটায়, তাদের যেই বিষয়গুলো আছে সেগুলোকে তারা আবার খুব সুন্দর করে অন্যান্য নাম ধাম দিয়ে ডাকে, অনেক রকম করে প্রলেপ দেয়। হ্যাঁ, তো আওয়ামী লীগের অপকর্ম সেটা তো আমরা সবাই জানি। গত আপনার এই এতগুলো বছর যে সিস্টেমেটিক্যালি তারা দুর্নীতি 29 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে চলে গেছে, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এখন আমাদের লোকজন কিছু কিছু ঘটনা, হ্যাঁ, এই ইয়ের পরে আপনার 5ই আগস্টের পরে যখন ঘটেছে তখন তো সংগঠন হিসেবে আপনারা দেখেছেন যে ডিসিপ্লিনারি অ্যাকশন হিসেবে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে দল থেকে কিন্তু বহিষ্কার, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর আজকেও, ইভেন আজকেও আমরা যখন এই বিষয়ে কথা বলছি, দুর্নীতি নিয়ে একদম পরিষ্কার কথা বলেছেন আমাদের চেয়ারম্যান সাহেব। চিটাগং থেকে উনি যখন আজকে ফেনী এবং বেশ কয়েকটা জায়গায়, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ওনার যেই আমাদের নির্বাচনী ক্যাম্পেইনে পরিষ্কার করে বার্তা দিয়েছেন, সে যেই হোক, আমাদের দলের হোক চাই না হোক, দুর্নীতি এটা করলে এইবার কিন্তু কোনো অবস্থাতেই এটাকে আপনার কেউ মেনে নিবে না। এখন সেটার জন্য যে আমরা একেবারে 0% করতে পেরেছি সেটা এখন বলা যাচ্ছে না। তবে সামনে এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকের একটা অবস্থান আছে, অত্যন্ত দৃঢ়, আমাদের দলের একদম উপর থেকে। এবং কিছু কিছু ঘটনা হয় কি, বিএনপি তো অনেক বড় দল, এখন এত বড় দল, মনে করেন এমন অনেক অনেক জায়গায় আমাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থক ছড়িয়ে আছেন, এখন কোনো ঘটনা একটা ঘটে গেল, এখন সেটা নিয়ে পত্র পত্রিকা, মেইন মিডিয়া প্লাস সোশ্যাল মিডিয়াতে আরও অনেক কিছু মিশিয়ে, তার সাথে আপনার ওই যে বট বাহিনী আছে তারা আপনার এগুলো দিয়ে গত 18 মাসই আমরা কিন্তু এই আপনার অপতথ্য, মিথ্যা তথ্য আছে, তার মধ্যে প্রোপাগান্ডা আছে, তার মধ্যে সবই যে আপনার সত্যি ঘটনা মোটেই তা নয়, এমনও করেছে, ঘটনা ঘটিয়েছে তারা, নাম দিয়েছে আমাদের, এমন ঘটনাও তো বহু আছে। কাজেই এমন না যে এটা নিয়ে আমরা সচেতন নই, এমন না যে এটাকে আমরা অ্যাড্রেস করছি না কিংবা আমরা অস্বীকার করছি না, সেটা আমরা একটাও করছি না। আমরা বলছি যে যে এই ধরনের ঘটনা বিএনপির কেউ হলে, প্রচলিত যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, যারা নিরাপত্তা বাহিনী আছে, ওনারা অনতি বিলম্বে অ্যাক্ট করবেন, মানে গ্রেফতার করবেন, আইনের আওতায় নেবেন। এটা তো আমরা একদম প্রথম থেকে আমাদের নেতা, চেয়ারম্যান সাহেব এবং অন্যান্য ওপর থেকে বলে আসছে। কাজেই এখানে কোনো দ্বিমত কারো নেই যে এটাকে আমরা প্রশ্রয় দিব, এটাকে আমরা আশ্রয় দিব না, তার সুযোগ নেই। না। দিদারুল আলম পিএসসি, একটু আপনার কাছ থেকে জানতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায়ের পীর মুফতি মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, অনেক আশা নিয়ে ইসলাম পন্থার ঐক্য গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু দেখা গেল জামাত ইসলাম নীতি আদর্শ বাস্তবায়ন করার প্রতিজ্ঞা থেকে সরে এসেছে, এজন্য তারা এককভাবে চলার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা কি সেই নীতি আদর্শ বাস্তবায়ন থেকে সরে যাওয়া জোটে যুক্ত হয়েছেন? মানে আপনার মন্তব্য জানতে চাই। রাইট, আমি মুনিয়াপার আগের পয়েন্টটা একটু টাচ করতে চাই। এটা পাবলিক ইন্টারেস্ট আমার করা উচিত আর কি। সেটা হলো যে বিএনপির মতো একটা দল, আমরা তাদের কাছ থেকে যেটা আশা করেছিলাম, সেখানে এতগুলো ঋণ খেলাপিকে যারা কোনো না কোনোভাবে অর্থ পাচারের সাথে জড়িত,
তাদেরকে কেন নমিনেশন দিতে হলো, এটা কিন্তু আমরা যখন এলাকাতে মানুষের সাথে কথা বলি, সচেতন মানুষ, তারা আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা কিন্তু এর উত্তর দিতে পারি না। আমি গত টক শোতে যে আপনার সাথে বলে গেছিলাম যে হাসনাত আবদুল্লার সাথে যিনি নির্বাচন করতে গিয়ে নির্বাচন করতে পারছেন না, এই মুন্সি ভদ্রলোকের নাম যে ফখরুল ইসলাম ফখরুল ইসলাম সাহেব, হ্যাঁ, ওনার কেন ওনাকে নমিনেশন দিতে হলো? উনি তো ওনার তথ্যের মধ্যে ফ্রড করেছেন, সেটা তো হাইকোর্টের থেকে অলরেডি হয়ে চলে আসছে, সবাই জানে এটা। তো বিএনপি তার পক্ষে কেন দাঁড়াতে হলো? মানুষ কি কম ওই এলাকাতে? একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, বিএনপিকে ভুলে গেলে চলবে না। বিএনপি আজকে যে নতুন বাংলাদেশের গড়ার যেই স্বপ্নের কথা আমরা বলছি বারবার, বিএনপি কিন্তু আমাদের সাথে প্রথম থেকে কিন্তু কোঅপারেট করার নাই। আমরা যখন মাঠে মার খাচ্ছি, আমরা প্রিন্সিপালের সহ, বিএনপি ফলো করে বলে দিলেন যে এই আন্দোলনটা আমরা নাই, এগুলো তারা বলেছে। 5 বার চ্যাম্পিয়ন তারা হয়েছিল, তারা ভুলে গেছে এটা। তাদেরকে এগুলো জবাবদিহি করতে হবে মানুষের কাছে। তো 5 বার যেখানে তাদের শাসনামলে 5 বার পরপর চ্যাম্পিয়ন হলেন। প্রথমবার না বলেছিল যে আওয়ামী লীগকে রেখে যাওয়া শাসনের কারণে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এটা আমাদের কারণে না। পরের বছর, তারপরের বছর, তারপরের বছর, পরপর 5 বার। এগুলো অত্যন্ত দুঃখজনক ইতিহাস। সেখান থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে। আমরা চাই বিএনপির মতো একটা দল এমন করে দেশের শাসনভার নেওয়ার জন্য তৈরি হোক, মানুষ এই প্রশ্নগুলো করবে না। আচ্ছা, তারপর হলো আপনি দেখেন যে ঋণ খেলার ভিতরে একটা গেল, সেটা হলো যে পরবর্তী সময় যেটা দেখা গেল যে জামাতের উপরে দায়ভার চাপানোর যারা টেন্ডেন্সি, আগে নিজের ঘরটা সংশোধন করেন। নিজের ঘরটা সংশোধন করলে জামাত যাই বলুন না কেন, বিএনপির জন্য কিছু যায় আসে না। বাট আমরা মনে করি বিএনপিকে অনেকখানি সংশোধিত ভাবে মানুষের কাছে উপস্থাপিত হইতে হবে, না হলে মানুষ এই প্রশ্নগুলোর জর্জরিত করে ফেলবে প্রশ্ন করে। পরের প্রশ্নতে আসি, চরমনায়ের যে বিষয়টা আপনি বললেন, তারা চেয়েছিল, আমরা সবাই তো সেই আলোচনায় চরমনায়ের সাথে 2-3 বার মিটিংয়ে তো আমি নিজেও হাজির ছিলাম। সবাই প্রাথমিক দিকে এটা চেয়েছিল যে ঠিক আছে একটা প্রথম দিকে চিন্তা হয়েছিল এটা জাতীয় সরকারের মতো করা যায়, অন্তত এই পার্লামেন্টটা, যাতে করে আমরা এই যে সংস্কারের কাজগুলো নিতে পারি, সংবিধান সংশোধনের প্রশ্ন আসবে, নতুন করে আপার হাউস তৈরি করার বিষয় আসবে, এগুলো যাতে করে ডিবেট তৈরি না হয়। যাই যেটা হয় নাই, ফাইন, গুড এনাফ। বাট এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো সিটের বন্টনে এই জামাতের সাথে যেমন আলোচনায় গেল, জামাত এখানে কোনো ক্ষেত্রে নিজেদেরকে একটু ওভার অ্যাম্বিশাস প্লেনে তারা গিয়েছে। মেবি তাদের ধারণা ঠিক আছে, কিন্তু আমরা অনেকেই মনে করছি ধারণাটা ঠিক নাই। অনেক পপুলার ক্যান্ডিডেটকে জোটগত হওয়ার কারণে তাদেরকে সরে আসতে হয়েছে। দুঃখের সাথে বলতে হয়, আমি নিজে সরে আসছি। আমার জায়গাতে মামুল হক সাহেবের যে দলের প্রার্থীকে যারা দিয়েছে, আমি এখনও মনে করছি যে এই সিদ্ধান্তটা ঠিক হয় নাই। আমার নিজের কথাটা বলা, আমি জানি না কতটুকু, আশা করি দর্শক শ্রোতা আমাকে ক্ষমা করবেন, বাট এখানে এইরকম অনেকগুলো সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত হয়েছে। চরমনায়ের প্রার্থীদেরকে যদি একসাথে রেখে নির্বাচনটা জামাত করতে পারতো, তাহলে হয়তোবা আর অনেকখানি ব্যাটার হতো জামাতের জন্য। এটা ঠিক হয় নাই। তবে অ্যাট দ্য সেম টাইম চরমনায় আবার জামাতের এগেনস্টে যে সকল বক্তব্যগুলো উপস্থাপন করে অনেক ক্ষেত্রে, সেগুলো কিন্তু যৌক্তিক নয়। আমরা সাথে থাকলে তারা এক ধরনের বক্তব্য দিচ্ছে, আমরা সরে আসলে ভিন্ন বক্তব্য দিচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। আমি তো বিনয়ের সাথে সেটা বলছি। ফাইমা নাসরিন মুন্নি আপা, একটু আপনার কাছ থেকে জানতে চাই, জি। যেটি নিয়ে বলছিলেন জনাব দিদারুল আলম, ঋণ খেলাপির একটি বড় অংশ এবার প্রার্থী হয়েছে বিএনপির, আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, সেখানে নিয়ন্ত্রণ করতে না পেরে আবার ভবিষ্যতে আপনারা স্বপ্ন দেখাচ্ছেন। একটু আপনার মন্তব্য জানতে চাই। না, ভাই তো বলেছেন, নানান কথা বলেছেন। এবি পার্টি, তাই না? এবি পার্টি, তো এবি পার্টি জামাত, তারপরে এনসিপি জামাত, এবি পার্টি জামাত, তো এগুলা তো এখন মোটামুটি আমাদের কাছে তো খোলাসা হয়েছে আফটার এ লং টাইম, যে আমরা বলেছি যে সুপ্ত কিংবা গুপ্ত অবস্থায় যারা ছিল, এই যে দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে কারা ছিল, কারা ব্যবসা করেছে, কারা বাণিজ্য করেছে, কারা সুবিধা নিয়েছে, হালুয়া রুটি খেয়েছে, এখন তলে তলে তারা তাদের সাথে একটা লিয়াজো মেনটেন করেছে। যেই কারণে আমার ভাইকে দেখলাম, উনি আওয়ামী লীগ নিয়ে কোনো কথা না, কিন্তু বিএনপি আমাদের ওপরে ওনার খুব রাগ যে ঋণ খেলাপি। দেখেন, ঋণ খেলাপি, ঋণ নেয়া কিংবা অর্থ পাচারকারী বলেছেন শব্দটা, এটা কিন্তু খুব আপত্তিকর। কারণ অর্থ পাচার, একজন আপনি ঋণ নিতে পারেন, আমি ব্যাংক থেকে ঋণ নিতে পারি, আইনজীবী হিসেবেও যদি বলি, হ্যাঁ, এখন সিআইবি আপনাকে যদি রিপোর্ট দেয় যে ঠিক আছে এটা ক্লিয়ার, তো
তো সিআইবির রিপোর্ট দিলে নির্বাচন কমিশন যদি আপনাকে মনোনয়ন দেয়, আইনের সমস্ত বিধি নিষেধ, আর বহু আইন তো আছে, বহু আইন আছে নির্বাচনে, নির্বাচন কমিশন, আরপিও সহ অন্যান্য যে আনুষঙ্গিক আইনগুলো আছে। তো ভাই কি শুধু বিএনপির ঋণখেলাপি দেখলেন, জামাতের কিংবা আরও অন্যান্য দলের ঋণখেলাপি ও ওনারা নিলে এটাকে কি বলবেন? এখন বিএনপিকে নসিহত করার কারণ আছে বলতে পারেন, কারণ এটা হচ্ছে যে আমরা তো প্রতিদ্বন্দ্বী। এখন যেহেতু আওয়ামী লীগ আপনার নেই, আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ, হ্যাঁ, কিন্তু ওনারা তো আবার আওয়ামী লীগের ভোট চায়, তাই আবার আওয়ামী লীগের নাম মুখে আনতে লজ্জা লাগে। আওয়ামী লীগের ভোট চায় তো তারা, সবাই তো চায়। না তারা স্পেসিফিক্যালি বলছি আমি, যেই কারণে উনি কুমিল্লায় আমাদের যিনি একজন নমিনেশন যাকে দেওয়া হয়েছিল ওনার, হ্যাঁ না কুমিল্লায় তার কথা উনি বললেন, হ্যাঁ। তো এটা ব্যক্তিগতভাবে বলবার এটা কিছু নেই, এটা এখন কে কি সেটা আমরা সবাই, আমাদের একটা ধারণা আছে নমিনেশন পেয়েছে কে, বিএনপি করেছে। এখন দেখেন মূল বিষয় সেটা না, উনি দুর্নীতির বিষয়ে যে কথা বললেন, তো গত এই 3-4টা টার্মে 29 লক্ষ কোটি টাকা পাচার হয়ে চলে গেছে, সেটা নিয়ে ওনার কোনো কথা নেই। কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেবও তো কিছুদিন আগে বলেছে যে দুর্নীতি কিভাবে আমাদেরকে পঙ্গু করে দিচ্ছে, যে মেধা না কোটা, চাকরি থেকে শুরু করে আপনি যদি কৃষকের বেলায় আসেন, স্বাস্থ্য খাতে, না স্বাস্থ্য খাতে আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটা জরিপের বরাত যেটা 2002 থেকে 5-এ, আর তার আগের যেই টার্ম সেখানেও কিন্তু বাই ইনহেরিটেন্সের কথা আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ যেহেতু আমাদের আগে ছিল, তার পরের বার যেহেতু বিএনপি এসছিল, তখন আপনার যেই দুর্নীতি তারা করে গেছিল, আমি বলেছি বাই ইনহেরিটেন্স, হঠাৎ করে না একদিনে কিংবা এক বছরেই আপনার সেই পরিসংখ্যান একদম 9 থেকে 90 না, সেটা ধীরে ধীরে উন্নতি হয়েছিল এবং মানুষ নিজেরাই আপনার তখন বলেছিল, এবং সেই সাথে যেই সংস্থাগুলো আছে সংশ্লিষ্ট, এটা তাদেরও কথা ছিল। কাজেই এটা খুব একপেশে না, একপেশে আপনার হলে হবে না। আমরা বহু বছর ধরে অব্যবস্থাপনা, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই করছি। দিদালন প্রেসি, একটু আপনার কাছ থেকে ছোট করে জানতে চাই, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আওয়ামী লীগের একটি বিরাট অংশকে ভোটের বাইরে রেখে নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না, যেমনটি অতীতে বিএনপিকে ভোটের বাইরে রেখে রাখা হয়েছিল, এবারও তেমনটি করা হচ্ছে। আপনার মন্তব্য জানতে চাই, সময় কম, একটু ছোট করে। ভালো হতো আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে পারত, লিগেলি ভালো হতো, কিন্তু তাদের সে অবস্থান তো নাই। আমরা তো শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলি নেই, আমরা যারা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাস্তায় গুলি খাচ্ছিল, আমরা তো কখনোই বলি না যে আপনি পালিয়ে যান। আমরা বলেছি পদত্যাগ করেন, আপনি সুষ্ঠু নির্বাচনের কথা বলেন। আপনি দিনের দুপুরে পুরো জাতিকে বেজ্জতি করে আপনি ক্লেম করছেন আপনি সিটিং প্রাইম মিনিস্টার, আপনি পাশের দেশে চলে গেলেন যারা আমাদের উপরে সারা জীবন ধরে অন্যায় করছে, 54টা নদী উপরে বাদ দিয়ে আমাদেরকে পানিশূন্য করে ফেলেছেন, যেটা আপনি কিছু করতে পারেন না 17 বছরে। এইরকম একটা দেশে গিয়ে আপনি পালিয়ে আছেন, আমরা পুরো পরিষদ গিয়ে আপনি ওখানে পালিয়ে আছেন। তো তারপরে বলছে কি, যেহেতু আওয়ামী লীগের, একটু আগে আপনাকে প্রাইভেটলি বলছিলাম যে ধরেন 1000-2000 মানুষ আছে যারা দুষ্টুমি করেছে, অন্যায় করেছে, খারাপ করেছে, ইত্যাদি ইত্যাদি করেছে, বা আওয়ামী লীগের অনেক ভালো মানুষও তো আছে, তারা ভোটটা কাকে দিবে? তো দিতে পারছে না। তো আমরাও চেয়েছিলাম যে বিচার আচার করে শুদ্ধ বিচারের মধ্য দিয়ে তারা আসলে এটা ভালো, কিন্তু সেই পরিবেশ এখন নাই। সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশের এই রাজনীতির মাঠ থেকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তারা কবে আবার প্রাসঙ্গিক হবে বলা খুব মুশকিল। ফলে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগকে এখন নতুন বন্ধু খুঁজে বের করতে হবে। ভোট নিয়ে প্রশ্ন ওঠার কোনো কারণ আছে? না, আমার মনে কোনো কারণ নাই। কারণ হচ্ছে তারা তো দায়িত্ব, তারা নেতৃত্ব দিবে, সেই নেতৃত্ব দেওয়ার তো কেউ নাই। জনাব রহিন হোসেন প্রিন্স, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আওয়ামী লীগের ভারতে বিশেষ করে গতকাল দেখা গেল দিল্লিতে তাদের সংবাদ সম্মেলন আওয়ামী লীগ নেতাদের এবং শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে বিবৃতি দিয়েছে, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ এবং নিরাপত্তাকে বিঘ্ন করছে। সেই নিরাপত্তা বিঘ্ন কি ভোটের দিনেও কোনো প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? না, আমি প্রথমে দুইটা ঘটনাকেই স্বাভাবিক দেখছি। স্বাভাবিক এই অর্থে, ধরেন যারা ওইখানে আছে তারা এটা করবেই, করাটা কোনো অস্বাভাবিক না। আবার আমাদের দিক থেকে তো একটা কথা বলতে হবে, সেইটা বলছে। কিন্তু আমি অন্তত পক্ষে এই যে বিঘ্নিত করার থেকে যদি ওনারা কোনো প্রেস নোট বা বক্তব্য দেন, সেইটা ওই কথাকে ধরে সেইখানে কি ত্রুটি বিচ্যুতি বা তার সেই কথাটা দিলেই ভালো হতো আর কি। আমি এটা খুব সংকট, মানে কি বলবো, যে ওইটাকে একটা বড় কোনো ঘটনা হিসাবে দেখছি না। এই কারণ আমরা যখন ভোটের মধ্যেই গেছি,
তখন কিন্তু নানা ধরনের ঘটনাগুলো ঘটতে পারে আমরা বিবেচনা করছি। যারা ভোটে নাই তারা কি চুপচাপ থাকবে? থাকার তো কোনো কারণ নেই। ধরুন অন্যটা যদি নাও হয়, তারা তো এই ভোটের সাথেই নাই, তা ন্যাচারাল তাদের লোকজন যাবে না। তা না গেলেই তো সেটাও তো একটা সংকট। আপনি যদি একটা বিরাট অংশ যদি তাদের ওরকম সংখ্যা বেশি এখন থেকে থাকে, কি আছে না আছে প্র্যাকটিক্যাল বলবে, গেল না। সুতরাং এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটতে পারে। কিন্তু আমি মনে করি যে আমাদেরকে প্রথম নজর দেওয়া দরকার নির্বাচন কমিশন এবং সরকারকে, আমরা পুরো কোন ধরনের পরিবেশ তৈরি করছি, যে পরিবেশে আমাদের দেশের সকল মানুষ স্বাচ্ছন্দ্যের সাথে ভোট কেন্দ্রে যেতে পারছে, ভোট দিতে পারছে, এবং ভোট গোনা নিয়ে এবং অন্য জায়গায় কোনো সংশয় থাকবে না। এবং এখন থেকে প্রচারণার মধ্যে কোনো ধরনের বায়াসনেস, ম্যানিপুলেশন অন্য কোনোটা থাকবে না। এই দিকেই বরঞ্চ নজর দিয়ে আমাদের এই পথে অগ্রসর হওয়াটা দরকার। কারণ আমরা এই কথা আমি আবার রিপিট করেই বলি, বায়াসনেস আছে, এখন বায়াসনেস আছে। সেটা তো আপনি ধরেন যে মানুষ তো এখনই মনে করছে যে বায়াসনেস নানাভাবে আছে, সময় নাই আমি এগুলো বলতে পারতাম। আমি মনে করি যার জন্য যে শুরু যেটা দিয়ে করছিলাম সেটাই শেষ করি, যে আমরা কিন্তু যার জন্য বলছি আমরা একটা ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটছি। আমরা যে খুব মেলা ভালো নির্বাচন হয়ে যাবে সেই প্রত্যাশা করছি না। গণতন্ত্রের পথে যাত্রার জন্য ওইটুকু যদি করতে পারি, সেইটাও এইবার এক ধাপ অগ্রগতি বলে আমি মনে করি। সেটাই মূল লক্ষ্য। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।